হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিক 2026 এর ক্যান্ডিডেটদের জন্য ম্যাথামেটিক্স অবজেক্টিভের এবিটিএ থেকে আরেকটি পেজ, এখানে পেজ নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ 360, সেগুলো নিয়ে একটু আলোচনা করছি। তো এখানে ফার্স্ট কোশ্চেন আছে 4-1। ফার্স্ট কোশ্চেন আছে একটি অংশীদারি কারবারে তিনজনের মূলধনের অনুপাত 2:3:5। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে 90 টাকা কম হলে মোট কত লাভ হয়েছিল। তা মূলধনের অনুপাত দেওয়া আছে 2:3:5। তো আমরা শুরু করি 4-1। এটা তো তোমরা নিশ্চয়ই জানো যে কোনো যৌথ ব্যবসায় লাভের অনুপাত ইকুয়াল টু মূলধনের অনুপাত। মূলধনের যেরকম অনুপাত হবে বা ক্ষতির অনুপাত কিন্তু তাই, মূলধনের অনুপাত। তো এভাবে লাইনটা লিখবে, মূলধনের অনুপাত কত আছে 2:3:4, সরি 4 না 5। তো অতএব ধরি, আমরা লিখবো এরকম, অতএব ধরি তাদের লাভ হয়েছে 2x টাকা, 3x টাকা ও 5x টাকা। 2x 3x কোথায় পেলাম? অনুপাত যেরকম আছে সেইভাবে আমাদের ধরতে হবে। তো প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির থেকে 30 টাকা কম, তাই তো বলা আছে। কোশ্চেনটা আমরা দেখে নিই। প্রথম ব্যক্তির লাভ 90 টাকা কম, তৃতীয় ব্যক্তির থেকে 90 টাকা কম। তাহলে আমরা কি লিখব? দেয়ারফর ATQ, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির তো এই যেখানে দেখতে পাচ্ছি 5x, আর প্রথম ব্যক্তির হচ্ছে কত 2x। এই কম, প্রথম ব্যক্তির কম জন্য একে পরে লিখলাম ইকুয়াল টু কত টাকা 90 টাকা। এখানে টাকা লিখতে হবে না, তার মানে 3x ইকুয়াল টু কত 90, x ইকুয়াল টু কত হবে 30। তাহলে মোট লাভ কত? পরের পেজে যাই আমরা। অতএব মোট লাভ, ওই ব্যবসায় মোট লাভ হয়েছে, আমরা তো জানি একজনের 2x আর একজনের 3x আর একজনের কত 5x টাকা। তো তিনটেকে যদি যোগ করি কত হয় 10x টাকা। তো এটা তো উত্তর নয়, উত্তর কি 10 ইন্টু x এর ভ্যালু কত 30। কারণটা কি লিখবে? যেহেতু x ইকুয়াল টু আমাদের কত এসেছে 30, তার মানে ওই ব্যবসায় দেখো মোট লাভ 300 টাকা। আলাদা আলাদা করে লাভ বের করে আবার যোগ করার দরকার নেই, এভাবে x এর আকারে যোগ করে x এর মানটা বসিয়ে দিবে। এই যেমন করে x এর মানটা বসানো হলো। এবার 4-2। কোশ্চেনে বলা আছে দেখো 4-2-তে বলছে বার্ষিক, এই 5টি হবে না, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, এটা কিন্তু সমূল চক্রবৃদ্ধি না, 615 টাকা হলে আসল নির্ণয় করো। তো আমরা সরাসরি আসলটা ধরবো। তো লিখবো কি? ধরি আসল ইকুয়াল টু পি টাকা ধরতে পারো, এক্স টাকা ধরতে পারো, ধরো এক্সই লিখলাম। দেয়ারফর ATQ, এই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদের মান কি করে বের করে? এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100, আর মানে 5 বাই 100 টু দি পাওয়ার n মানে আসে 2 মাইনাস আসল, এটা হলো সুদ, এই সুদটাই হলো 615 টাকা। তো আমরা এখান থেকে ক্যালকুলেশনটা করব। তো এই দুই জায়গার থেকে যদি আমি x কমন নিই, তাহলে এখানে দেখো 5 দিয়ে এটাকে কাটলে হবে 20। তো এই যে 20 একে 20 আর এখানে 1 আছে 21, তার মানে 21 বাই 20 হোল স্কয়ার হলো, মাইনাস এই x কমন নিয়েছি, এখানে কি থাকে 1, এটা ইকুয়াল টু 615। ক্যালকুলেশনটা দেখে যাও। তো এক্সই থাকলো, এটার হোল স্কয়ার করলে 21-এর স্কয়ার হচ্ছে 441, আর 20-র স্কয়ার কত 400, মাইনাস কত থাকবে 1 ইকুয়াল টু 615। তো এখানে অ্যাকচুয়ালি হচ্ছে এক্স ইন্টু, দেখো 401-কে 400 উপরে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ লিখে দিই একটু তোমাদের একটা স্টেপ, 441 মাইনাস 400 বাই 400 ইকুয়াল টু 615।
তার মানে কি পেলাম আমরা, আমি ওই দিকের কথাটা আরেকবার লিখি, মাইনাস করলে পাবো উপরে 41/400 ইকুয়াল টু 615, অর এক্স ইকুয়াল টু তাহলে কি হবে 615 ইন্টু 400/41। এই 41 দিয়ে তোমরা যদি এটাকে কাটো দেখবে 15 আসবে। তাহলে এক্স ইকুয়াল টু 4 ইন্টু 15, 4 15 60, আর এখানে দুটো শূন্য আছে, দুটো শূন্য দিলাম। এক্সটা কি ধরেছিলাম আমরা মূলধন, অতএব নির্ণেয় মূলধন বা আসল ইকুয়াল টু 6000 টাকা। একক লিখতে ভুল করবে না, এখানে আনসার, আর এটাকে অবশ্যই আন্ডারলাইন করে দেবে। এবার আমরা পরের কোশ্চেনে আসি। এবারের কোশ্চেন আছে, দুটো ইকুয়েশন আছে এখানে। এখানে কিন্তু ইকুয়েশন দুটো একটু দিতে ওরা ভুল করেছে, একটা জায়গায় ভুল। কি ভুল বলছে কি, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস 12 ইকুয়াল টু 0, আর এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস 9, এটা 9 হবে না, এটা হবে কিউব ইকুয়াল টু 0। সমীকরণ দ্বারা একটি বীজ 2 হলে কিউ এর মান নির্ণয় করো। এই যে 9টা আসলে কিউ হবে। তাহলে সমীকরণ দ্বারা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস 12 ইকুয়াল টু 0। আমি টেস্ট পেপার দেখেই সমীকরণ দুটো লিখছি। তাহলে 4 রোমান 3, প্রথম সমীকরণ আছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস 12 ইকুয়াল টু 0, আর পরের সমীকরণ আছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস কিউ ইকুয়াল টু 0, তার একটি বীজ 2। তো এইখান থেকে কিউ এর মান বের করতে হবে। তো এই সমীকরণের পাশেই যদি তোমরা শুরু করো, যদি লেখো 2 স্কোয়ার প্লাস বি ইন্টু 2 প্লাস 12 ইকুয়াল টু 0, কারণটা কি, এখানে কারণটা লিখবে যেহেতু একটি বীজ ইকুয়াল টু 2, এটা কারণটা লিখলে, আর এটা সমীকরণ এমনি লিখে রাখলে। তো 2 যদি এখানে বসাই, 2 স্কোয়ার মানে কি 4 প্লাস 2b প্লাস 12 ইকুয়াল টু 0। তো 4 আর 12 মিলে 16, তার মানে 2b ইকুয়াল টু 16, ওইদিকে গেলে কি হবে -16। অতএব বি এর মান কি পাচ্ছি আমরা -8। বোঝাই যাচ্ছে, 2 দিয়ে 16কে ডিভাইড করলাম। এবার যদি এই সমীকরণটাকে এখানে পাশে লিখি বা নিচে লেখো, এখন লিখে পরের সমীকরণ লেখো। পরের সমীকরণ কি আছে, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস কিউ ইকুয়াল টু 0। তা আমরা বি পেয়েছি, আর এক্স মানে তো 2, এই দুটোই যদি পেয়ে থাকি এখানে বসালে কিউ এর মান পাবো। তো এক্স মানে 2, তাহলে 2 স্কোয়ার প্লাস বি এর মান -8 ইন্টু এক্স হচ্ছে 2 প্লাস কিউ ইকুয়াল টু 0। তো 2 স্কোয়ার মানে 4, -8 টু যা 16 প্লাস কিউ ইকুয়াল টু 0। তো 4 আর 16 মাইনাস করলে -12 প্লাস কিউ ইকুয়াল টু 0। তাহলে অতএব কিউ ইকুয়াল টু 12টা ওই পারে গেলে +12 হচ্ছে। এটারই মান চাচ্ছি, ক্লিয়ার এরকম হাইলাইট করে আনসার লিখে দেবে। পরের কোশ্চেনে আসছি। এবার বলা আছে যে ত্রিভুজ, কোশ্চেন নাম্বার রোমান 4, এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই জেড আর ওয়াই ভ্যারিজ অ্যাজ জেড এক্স হলে দেখাও যে জেড একটি আসলে ধ্রুবক রাশি। তা শুরু করছি আমি। এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই জেড এবং আরেকটি কি দেওয়া আছে, ওয়াই ভ্যারিজ অ্যাজ জেড এক্স। তো এখান থেকে তো আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু, ধরো k1 ওয়াই জেড আমরা লিখতে পারি, থাকলো। আর এখানে ওয়াই ইকুয়াল টু k2 জেড এক্স। এই k1 এবং k2 কি লিখতে হয় সেটা তো নিশ্চয়ই জানো, সেটা পাশে লেখা উচিত, অবজেক্টিভে না লিখলেও কোনো প্রবলেম নেই। এখন ধরো এটাকে যদি আমি আবার লিখি, যেহেতু ওয়াই ইকুয়াল টু k2 জেড এক্স, অতএব ওয়াই ইকুয়াল টু k2 থাকলো, জেড থাকলো, এক্স এর ভ্যালু কত জানি আমি, এক্স এর ভ্যালু হচ্ছে কি k1 ওয়াই জেড। তাহলে এখান থেকে যদি আমি
উভয় পক্ষে দেখো ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, এক্স কিন্তু আর এখানে নেই, শুধু কে পড়ে রয়েছে জেড। তার মানে এই যে ওয়াই ওয়াই কাটা মানে এখানে 1 ইকুয়াল টু k1 k2 ইন্টু জেড, আর জেড ইন্টু করলে কি হয় জেড স্কোয়ার। তো যদি আমি জেড স্কোয়ারটা ডান দিকে রাখি, জেড স্কোয়ারকে ডান দিকে রেখে দিলাম, তাহলে k1 k2 কোথায় আসবে 1 এর নিচে, তাই আমি এভাবে উল্টো করে লিখলাম k1 k2। তার মানে যদি বলি তোমাদের, অতএব জেড ইকুয়াল টু কি হবে প্লাস মাইনাস √1/k1 k2। এই যে রাশিটা জেড এর মান, যে রাশিটা আসলো, এই রাশিটা লক্ষ্য করো, এখানে ধ্রুবক ছাড়া আর কিচ্ছু নেই, k1 k2 ধ্রুবক, 1 ধ্রুবক, তার মানে জেড কি, অতএব জেড একটি ধ্রুবক রাশি। তো অঙ্কটা করার টেকনিকটা কি করলাম আমি, যাকে আমরা প্রমাণ করব সমীকরণে তাকে ছাড়া বাকিগুলোকে সরিয়ে দেব। কি করে সরাবো, আমি যেমন এই y ইকুয়াল টু k2 zx এর জায়গায় x এর ভ্যালুটাকে এখান থেকে তুলে এনে বসালাম, কিন্তু তোমরা চাইলে এই এখান থেকে y এর ভ্যালু বের করে সেটাকে এনে এখানে y এর জায়গায় বসাও, তাতেও কিন্তু রেজাল্ট একই আসবে। অর্থাৎ ফাইনালি সমীকরণে z থাকবে এবং z এর সঙ্গে যে মানগুলো থাকবে সেগুলো ধ্রুবক, তাই z হচ্ছে একটি ধ্রুবক রাশি। নিশ্চয়ই বুঝে গেছে। এবার 4 কত নাম্বার হবে, 5 নাম্বার। আমি টেস্ট পেপার থেকে কোশ্চেন করছি। এবিসি ত্রিভুজের কোণ এবিসি 90 ডিগ্রি, এবি 5 সেন্টিমিটার, বিসি 13 সেন্টিমিটার হলে ওই ত্রিভুজের পরিব্যাসার্ধ কত। এক্ষেত্রে তো চিত্র আঁকাবে, এই অবজেক্টিভে 4 অবজেক্টিভগুলোতে চিত্র কিন্তু অবশ্যই আঁকাবে। তো এটা সমকোণ, এই বি কোণটা সমকোণ, আর 5 সেন্টিমিটার আছে কোনটা এবি, তার মানে এখান থেকে আমরা দেব এবি, এটা 5 সেন্টিমিটার, এটা 12 সেন্টিমিটার। আর তাহলে এই ত্রিভুজের যদি পরিবৃত্ত অঙ্কন করি তার ব্যাসার্ধ কত। যখন কোনো ত্রিভুজের একটি কোণ সমকোণ হয় তখন তার অতিভুজই তার ব্যাস হয়ে যায়। তাহলে এখানে পরিবৃত্তের কেন্দ্র কোণটা ও, মানে অতিভুজের মধ্যবিন্দু। তার মানে এসি অতিভুজ যদি আমি বের করতে পারি, তাহলে এসি কে যখনই 2 দিয়ে ডিভাইড করব তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ আসবে। তো আমরা লিখব, যেহেতু কোণ বি ইকুয়াল টু কত ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে অতএব এসি স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখান থেকে এসি ইকুয়াল টু √ওভার এবি স্কোয়ার মানে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, যখনই ভ্যালু বসাবে তখনই সেন্টিমিটার লিখবে। তো এসি ইকুয়াল টু পাচ্ছি কত, এটা টোটালটা আসবে 169, অনেকে একবারই বলতে পারে যে এটা 13 আসবে। দেয়ারফোর এসি ইকুয়াল টু কত আসলো 13 সেন্টিমিটার। তার মানে আমরা লিখব, অতএব ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের ব্যাসার্ধ বা পরিব্যাসার্ধ একই কথা, ইকুয়াল টু হাফ ইন্টু অতিভুজ মানে এসি, তার মানে হাফ ইন্টু 13 সেন্টিমিটার, তাহলে কত হচ্ছে 6.5 সেন্টিমিটার। বাস এখানে হাইলাইট করে দাও, এটাই আনসার। এবার আমাদের রোমান 5 হয়ে গেল। রোমান 6, একটি বৃত্তের দুটি জ্যা পিকিউ এবং পিআর পরস্পর লম্ব, ওই বৃত্তের ব্যাসার্ধ যদি 8 সেন্টিমিটার হয় তাহলে কিউআর এর দৈর্ঘ্য কত। মূলত এই কোশ্চেনটি কিন্তু রোমান 5 এর অপোজিট, তার মানে রোমান 6। পিকিউ ও পিআর হচ্ছে পরস্পর লম্ব। যখন দুটি জ্যা পরস্পর লম্ব হয় মানে এটা কত 90 ডিগ্রি কোণ হলো, তার মানে এই ত্রিভুজটি যে আছে, ত্রিভুজের যে অতিভুজ সেটাই হবে বৃত্তের ব্যাস, অর্থাৎ বৃত্তের ব্যাসই হলো অতিভুজ। তাহলে পিকিউ এবং পিআর, পিকিউ এবং পিআর, আর এটা পরস্পর লম্ব এখানে। এবার আর একবার কথাটি দেখি, পিকিউ পিআর পরস্পর লম্ব, বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার হলে কিউআর এর দৈর্ঘ্য কত। তো বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার মানে এই বৃত্তের কেন্দ্র কোণটা অতিভুজের মধ্যবিন্দু। যেহেতু
লিখব আমরা PQ লম্ব PR, অতএব কোণ QPR ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব অতিভুজ যে QR আছে, QRই হলো বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস যদি হয়, অতএব QR ব্যাস মানে কি 2 ইন্টু ব্যাসার্ধ, এটাই তো আমরা জানি। তো 2 ইন্টু R, আর এর এখানে একক থাকলে লিখবো, নাহলে লিখবো না। আর সেন্টিমিটার একক বলা আছে, তাহলে QR এর দৈর্ঘ্য কত পেলাম আমরা? 2R সেন্টিমিটার। এখানে মূল কথা হচ্ছে, যদি কোনো ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হয়, তাহলে তার পরিবৃত্ত অঙ্কন করলে সবসময় অতিভুজের মধ্যবিন্দু হবে বৃত্তের কেন্দ্র, অর্থাৎ অতিভুজটাই হবে কি বৃত্তের ব্যাস। এটা একটা উপপাদ্য আছে, উপপাদ্যটা ইম্পর্টেন্ট আছে এবারের জন্য, সেটা অবশ্যই তোমরা পড়ে রাখবে। তাহলে 4 রোমান 7। রোমান 7-এ বলা আছে, এটা ইজি অঙ্ক এবং ইম্পর্টেন্টও বটে। x ইকুয়াল টু a sec থিটা, y ইকুয়াল টু b tan থিটা। তাহলে x আর y এর মধ্যে এমন একটি সম্পর্ক আমরা বের করব, থিটা বর্জিত, কথার মানে হচ্ছে থিটা যেখানে থাকবে না। তাহলে আমরা শুরু করছি, x ইকুয়াল টু a sec থিটা এবং y ইকুয়াল টু b tan থিটা। বইয়ের অঙ্ক ইম্পর্টেন্ট এবং ইজি। দেয়ারফর x বাই a, এটা এখানে গুণ আছে, এদিকে যদি নিয়ে আসি তাহলে শুধু কি থাকবে? sec থিটা। আর এখানে y এর নিচে যদি b আনি, কি পড়ে থাকবে? tan থিটা। তো আরেকটা জিনিস জানি যেটা আমরা, সেটা কি, সূত্রটা কি? tan আর sec এর মধ্যে লিখবো, আমরা জানি যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। অতএব sec থিটার মান তো x বাই a, তাহলে এখানে কত লিখবো আমরা? অতএব x বাই a হোল স্কোয়ার মাইনাস tan থিটার ভ্যালু তো y বাই b, তাহলে y বাই b হোল স্কোয়ার ইকুয়াল টু 1। তো আলটিমেটলি এটা কত আসলো? x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু 1। এটাই উত্তর। কেন উত্তর? এবার ভেবে দেখো, এই যে সম্পর্কটি এলো, এই যে x আর y এর মধ্যে যে সম্পর্ক এলো, সেখানে কোথাও দেখো এই সমীকরণে কোথাও থিটা নেই, তাহলে থিটা বর্জিত সম্পর্ক হলো এটাই। এবার নেক্সট কোশ্চেনে আসি। এবার বলা হয়েছে 2 sin স্কোয়ার থিটা প্লাস 5 sin স্কোয়ার sin থিটা প্লাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে থিটার মান কত হবে? তাহলে এটা 4 রোমান 8। আর একবার ইকুয়েশনটা দেখে নেই না। 2 sin স্কোয়ার থিটা 2 sin স্কোয়ার থিটা মাইনাস 5 sin থিটা প্লাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে থিটার ভ্যালু কত হবে সেটা আমরা বের করব। তো সাইন স্কোয়ার থিটা, এই সাইন থিটা কথাটাকে যদি মনে মনে এক্স ভাবো, তাহলে সমীকরণটা কেমন হয়? 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0। তো এগুলো তো ক্লাস 7 থেকে মিডিল টার্ম করছো, তো এটাই যদি আমরা এক্স ভেবে নিয়ে সাইন থিটাকে যে মিডিল টার্ম করি, কি পাবো? 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস, এই দেখো 2 ইন্টু 2 মানে হচ্ছে 4। 4কে আমরা ভাঙতে পারি কি? 4 ইন্টু 1, আর 4 প্লাস 1 করলে কি হয়? 5। তাই এখানে লিখবো 4 প্লাস 1 সাইন থিটা প্লাস 2 ইকুয়াল টু 0। এগুলো তাড়াতাড়ি বুঝবে, দ্রুত আমি লিখছি। 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 4 সাইন থিটা, এই মাইনাস দিয়ে ইন্টু করলে মাইনাস সাইন থিটা প্লাস 2 ইকুয়াল টু 0। তো প্রথম দুটো থেকে 2 সাইন থিটা যদি আমি কমন নেই, থাকবে সাইন থিটা মাইনাস, এখানে 2 কমন গেছে, থাকবে 2। আর এই দুটো থেকে যদি মাইনাস 1 কমন নেই,
তাহলে থাকবে সাইন থিটা, এই প্লাসটা মাইনাস হবে, -2 = 0। এবার এই দুটোকে কমন যদি নিই আমি, তাহলে থাকছে কি সাইন থিটা -2 ইন্টু এখানে থাকছে 2 সাইন থিটা -1 = 0। তো দুটো রাশির গুণফল 0 হলে আইদার এটা 0 অর এটা 0। তা অতএব আমরা লিখব আইদার সাইন থিটা -2 = 0 or 2 সাইন থিটা -1 = 0। অতএব সাইন থিটা = 2, আমাদের চার্ট ভ্যালুতে বা ক্লাস 10-এর হিসাবে সাইন থিটা = 2 হলে থিটা পাওয়া যাবে না, তার মানে এটা আমরা বাদ দিলাম। এখানে চলে আসি, তাহলে কি থাকবে 2 সাইন থিটা = 1 or সাইন থিটা কি পাবো 1/2। এবার তোমরা নিশ্চয়ই জানো সাইন কত ডিগ্রির ভ্যালু 1/2, সাইন কত ডিগ্রি সেটা ভেবে লিখবে। তো সাইন থিটা সাইন কত ডিগ্রি 30 ডিগ্রি, দেয়ারফর থিটা = 30 ডিগ্রি। তার মানে থিটার মান আমরা কত পেলাম, থিটা = 30 ডিগ্রি। এখানে যে আমি এই যে 2টাকে যে এখানে আমরা এটা ছেড়ে দিলাম, বাদ দিলাম, তার কারণ থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, ওখানে কন্ডিশনে বলা আছে যে এইরকম কন্ডিশন আছে 0 ডিগ্রি লেস দ্যান ইকুয়াল টু থিটা লেস দ্যান ইকুয়াল টু 90 ডিগ্রি। যখন থিটার ভ্যালু এই রেঞ্জে থাকে এটা আমাদের কোনো কাজে লাগে না। এই কথাটা এর পাশে যেহেতু দিয়ে লিখে দিতে পারো এইভাবে। এবার আসি পরের কোশ্চেনে। এবার বলা আছে, হ্যাঁ এটি একটি ভালো কোশ্চেন, একটু নতুন আছে। একটি আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার প্রত্যেকটিকে 50% কমালে 50% কমিয়ে 50% করা হলে প্রাথমিক আর পরিবর্তিত আয়তঘনকের অনুপাত কত? তাহলে এটা কোশ্চেনটা হচ্ছে 4 রোমান 9। ধরি আয়তঘনকটির দৈর্ঘ্য = a একক, প্রস্থ = b একক, উচ্চতা = c একক। অতএব এর আয়তন কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার গুণফল, তার মানে a b c ঘন একক, এই একক ইউজ করবে। এবার যদি লিখি অতএব দ্বিতীয় ক্ষেত্রে যখন আমরা এই আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে চেঞ্জ করলাম, দ্বিতীয় ক্ষেত্রে দৈর্ঘ্য 50% কমানো হলো। কোনো জিনিসের 50% কমানো মানে ওটা হাফে পরিণত হয়। কত হবে a/2 একক। তাহলে প্রস্থ কি হবে, প্রস্থ হবে b/2 একক। আর উচ্চতা কত হবে নিশ্চয়ই বুঝেছ যে উচ্চতাও হবে c/2 একক। অতএব এখন আয়তন বা ঘনফল দুটো কথাই চলে, a/2 ইন্টু b/2 ইন্টু c/2 ঘন একক। এই তিনটে জিনিস গুণ করলে a/b/c/2 ইন্টু 2 ইন্টু 2 8 ঘন একক। এই হলো আমাদের। তাহলে প্রথম আয়তন হচ্ছে abc, দ্বিতীয় আয়তন abc/8। এই প্রাথমিক আর দ্বিতীয়টির অনুপাত চেয়েছে। তাহলে আমরা লিখব কি, অতএব সরাসরি লেখো, নির্ণেয় অনুপাত লিখলেই হবে, নাহলে অনেক কথা লিখতে হবে। প্রাথমিকের আয়তন ছিল এবিসি, পরের আয়তন ছিল abc/8। যদি অনুপাতের দুটো পদকে abc দিয়ে ভাগ করি, এখানে থাকবে 1, এখানে থাকবে 1/8। এই ভগ্নাংশের 8 তুলতে গেলে দুটোকে 8 দিয়ে ইন্টু করলে এটা 8 হবে, ইস্টু এই 1/8কেও যদি তোমরা 8 দিয়ে ইন্টু করো কেটে গিয়ে কি হবে 1। তাহলে ফাইনালি রেজাল্ট আসলো কি 8:1। এবার আসি পরের কোশ্চেনে। হ্যাঁ, এটা তো বইয়েরই অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যমান সমান।
শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য এইচ এবং আর তির্যক উচ্চতা নেই, তাহলে এই রাশিটির মান কত? 1/a² প্লাস 1/r²। এটা তো করতে করতে অনেকের মুখস্থ হয়েছে 1/9, তবু আমি করে দিচ্ছি। এটার নাম্বার হচ্ছে আমাদের রোমান 10। আমরা শুরুতেই লিখব শঙ্কুটির তির্যক উচ্চতা ইকুয়াল টু, যেটাকে তির্যক উচ্চতাকে আমরা কি দিয়ে লিখি? এল দিয়ে। এল এর সূত্র কি? √a² প্লাস r² একক। ATQ প্রশ্নানুসারে এদের পার্শ্বতলের ক্ষেত্রফল বলা আছে কি? আয়তনের সাংখ্যমান সমান। আগে পার্শ্বতল লিখি। পার্শ্বতলের সূত্র কি? πr/l। আর আয়তন কি? 1/3 πr²h। যাদের বুঝতে গন্ডগোল আছে বাড়িতে করার পরও তারা একটু দেখে নাও, বুঝে নাও, এটা কিন্তু ভুলবে না, এটা খুব ইম্পর্টেন্ট আছে। এবার দুই দিক থেকে পাই কাটলাম। এখানে যে এল আছে না, আর ইন্টু এল এর মান কি? √a² প্লাস r² আমরা লিখে রেখেছি, ইকুয়াল টু এখানে r²h/3। তো আর দিয়ে যদি r²কে কাটি কি থাকে? এখানে আর। তো এবার কি করব? রুটটাকে উঠানোর জন্য এদিকে বর্গ করব, h² প্লাস r²। তো এদিকেও বর্গ করলে কি হবে? rh/3²। তো বাদিকে কি হলো? স্কোয়ার করলে স্কোয়ার দিয়ে রুটটা কেটে যায়, থাকবে কি? h² প্লাস r² ইকুয়াল টু এখানে থাকবে r² ইন্টু h² উপরে, নিচে কি থাকবে? 9। এই যে রাশিটা আছে r² h², এটা এখানে উপরে আছে, তাই এটাকে যদি বাদিকে আনি তাহলে ভাগ করব আমরা, অথবা তোমরা প্রত্যেকটার পদকেই r² h² দিয়ে যদি ভাগ করো, ধরো আমি তাই লিখলাম, প্রত্যেক পদকে r² h² দিয়ে ভাগ করছি, প্রত্যেকটা পদ ডান দিক বাদিক প্রত্যেককে। তাহলে এখানে উপরে কি আছে? r² h²। আর ভাগ মানে কি? নিচে এসে লিখতে হবে সেই কথাটাকে, এটাকেই ভাগ বোঝায়। তাতে আমার লাভ কি? দেখো h² দিয়ে h² কাটবে, r² দিয়ে r² কাটবে, r² h² দিয়ে r² h² কাটবে। তো ফাইনালি আমরা কত পেলাম? এখানে পেলাম 1/r² প্লাস এখানে পেলাম 1/h² ইকুয়াল টু কত পেলাম? 1/9। বলেছে এই রাশির মান কত? কত আসলো? 1/9। নিশ্চয়ই এটা রিভিশন হয়ে গেল, আর কোনোদিন ভুল হবে না। পরের কোশ্চেনে যেটা আছে দেখি। হ্যাঁ, এই যে রাশিবিজ্ঞানের এই কোশ্চেনটি, ভিডিও একটু বড় হলেও একটু কষ্ট করে দেখবে। এই কোশ্চেনটি রাশিবিজ্ঞানের খুবই আসে, সুতরাং এটা দেখে নাও। আমি অনেকগুলো মান দেওয়া আছে, আমি টেস্ট পেপার থেকে দেখে দেখে বলছি। এটা 4 রোমান 11। এখানে প্রথমে দেওয়া আছে UI ইকুয়াল টু xi-35 ডিভাইডেড বাই 10। আবার দেওয়া আছে এটা FI/UI, কিন্তু হবে অ্যাকচুয়ালি সামেশন অফ FI/UI। এটা দেওয়া আছে কত? 30। আরও একটি আছে, সেটা কি? সামেশন অফ FI ইকুয়াল টু 60। তো আমাদের বের করতে বলছে এক্স বার মানে এক্স এর গড় বের করতে বলছে। দেখো এই পদ্ধতিতে এক্স বারের ফর্মুলাটা পরে লিখছি। আগে আমি একটা জিনিস বলি, আমরা এই পদ্ধতিটা যখন আমরা করি সেখানে আমরা জানতে পেরেছি যে UI এর সমীকরণ কি? সমীকরণ হচ্ছে xi মাইনাস এ মানে হচ্ছে কল্পিত গড় বাই এইচ। তাহলে দেখো এই দুটো সমীকরণকে যদি তুলনা করো, তাহলে এখানে তুলনা করে কি পাচ্ছি? UI আছে, xi আছে, এর জায়গায় কত আছে? 35। আর এইচ এর জায়গায় কত লেখা আছে? এইচ এর জায়গায় আছে 10। এবার চলে আসো গড় বের করার সমীকরণ। তাহলে এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন অফ
fi ui বাই সামেশন অফ fi, এই লাইনটাকে ছোট করতে হবে, ইন্টু এইচ, এই হলো ফর্মুলা। তো এখানে যদি আমি এই ফর্মুলাটা ইউজ করি তাহলে কোথায় আমি কি মান বসাবো, ভালো করে তুলনা করে দেখো। এ কত পেয়েছি 35 প্লাস সামেশন অফ fi ui আমরা কত পেয়েছি, আমরা কোশ্চেনে 30, তাহলে এটা লিখবো 30, আর সামেশন অফ fi কত পেয়েছিলাম আমরা 60, আর এইচ এর মান কত পেলাম আমরা 10। এই যে দেখো সমীকরণ কম্পেয়ার করে পেয়েছি 10, কিচ্ছু নেই, এখান থেকে বেরিয়ে আসবে। 30 দিয়ে 60কে কাটলে 2, 2 দিয়ে এটাকে কাটলে 5, তার মানে এখানে 35 প্লাস কি থাকলো 5 ইকুয়াল টু কি থাকলো 40, এই হলো আনসার। তো বরাবরই এই রাশিবিজ্ঞান থেকে এই অবজেক্টিভটাই দেয়, এখানে শুধু এই মানগুলো আলাদা থাকে, এই মানগুলো একটু আলাদা থাকে, সুতরাং এটাকে ভালো করে খাতায় লিখি, আমার এখানকার সব অঙ্কই খাতায় লিখে প্র্যাকটিস করবে, কিন্তু এটা বিশেষভাবে তোমরা প্র্যাকটিস করবে। আর একটা অঙ্ক আছে 4 এর রোমান 12, আমি টেস্ট পেপার থেকে পদগুলো লিখছি। প্রথমে পদ আছে 11, তারপরে আছে 12, তারপরে আছে 14, তারপরে আছে x-2, x প্লাস 4, তারপর দেওয়া আছে x প্লাস 9, তারপরেও আছে পদ 32, তারপর আছে 38, এরপরে আছে 47, এটা বইই আছে কোশ্চেনটা। এখানে মানগুলিকে ঊর্ধ্বক্রমে সাজানো আছে এবং বলা আছে এর মধ্যমার মান হচ্ছে কত, মধ্যমা দেওয়া আছে কত 24, মধ্যমাটা দেওয়া আছে 24, তাহলে এক্স এর মান কত, এটা কিন্তু মধ্যমা দেওয়া আছে। তো এখানে গুণে দেখো, আগে প্রথম কাজ কি, আমরা গুণে দেখবো কটা পদ আছে, 1 2 3 4 5 6 7 8 9, তার মানে অতএব মধ্যমা কততম পদ হবে, যদি বেজোড় সংখ্যা হয় আমরা কি জানি n+1/2, তো আমরা এখানে 9টা গুনলাম, তাহলে 9+1/2, এটা মধ্যমা না, এততম পদ, এই জায়গাটা অনেকে বুঝতে ভুল করে, এই মানটাই মধ্যমা না। 9 এর 10কে 2 দিয়ে ভাগ করলে 5, তার মানে 5তম পদ বা ফিফথ যে টার্ম, 5তম পদ কে আছে এখানে গোনো, 1 2 3 4 5, তার মানে মধ্যমা কোনটা x+4, এই মধ্যমার মান আছে কত 24, তাহলে কি লিখবো, অতএব x+4 ইকুয়াল টু 24, দেয়ারফর x ইকুয়াল টু মাইনাস করলে কত আসবে 20, বাস x এর মান চেয়েছে বেরিয়ে গেল। এভাবে ধারাবাহিকভাবে তোমাদের টেস্ট পেপারে অবজেক্টিভ সলভ করতেই হবে। আমি যা করালাম বুঝে গেলেও কিন্তু খাতায় লিখে নেবে, তাতে দেখবে তোমাদের আর দ্বিতীয়বার এগুলো অবজেক্টিভ দেখতে হবে না। আর যদি এই ভিডিও তোমাদের সামান্যতম উপকারে লাগে কমসে কম একটা লাইক দেবে, আর কিছু চাইলে কোন দিকে চাও তোমরা তাহলে আমাকে কমেন্টে জানাও। আমি তোমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্সের এক্সট্রা এবং করণীর এক্সট্রা, তারপরে পাটিগণিতের এক্সট্রা আমি দিতে প্রস্তুত আছি, একটু কমেন্টে জানাও। থ্যাংক ইউ।